হ্যালো ভিউয়ার, সবাইকে আমার চ্যানেল ইংলিশ উইথ তৌরিদের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা ন্যারেশন পার্ট 4 নিয়ে এসেছি। এর আগে পার্ট 1 থেকে পার্ট 3তে আমরা ন্যারেশনের বেসিক যে জিনিসগুলো সেগুলো শিখেছিলাম। ডিরেক্ট স্পিচ, ইনডিরেক্ট স্পিচ সম্পর্কে শিখেছিলাম এবং ইনডিরেক্ট স্পিচ এ পরিণত করার সময় রিপোর্টেড স্পিচের ভেতরে যে তিনটি জিনিস পরিবর্তন করতে হয়, পার্সন, টেন্স আর সময় এবং দূরত্ববাচক কিছু শব্দ, সেগুলো আমরা দেখেছিলাম। তো যারা আজকে পার্ট 4 দেখছেন তাদেরকে অবশ্যই বলবো যে পার্ট 4 দেখার আগে পার্ট 1 থেকে 3 দেখে আসতে, তাহলে আজকের আলোচনা বুঝতে খুবই সুবিধা হবে। তো আজকের আলোচনায় আমরা মূলত দেখব হচ্ছে রিপোর্টিং স্পিচের ভেতরে কি পরিবর্তন করতে হবে সেটি। রিপোর্টিং স্পিচের ভেতরে যে পরিবর্তনগুলো হয় সেগুলো আসলে রিপোর্টেড স্পিচের যে সেন্টেন্সের ধরন সেটির উপরে ডিপেন্ড করে। অর্থাৎ রিপোর্টেড স্পিচের সেন্টেন্স যদি অ্যাসার্টিভ হয় তাহলে রিপোর্টিং স্পিচে এক ধরনের পরিবর্তন, ইন্টারোগেটিভ হলে পরিবর্তনটি ডিফারেন্ট হয়। এভাবে সেন্টেন্স পরিবর্তনের সাথে সাথে পরিবর্তনগুলো আলাদা হয়। তো আজকে আমরা এই জন্য একটি একটি করে সেন্টেন্স দেখব যে অ্যাসার্টিভ হলে রিপোর্টিং স্পিচে পরিবর্তন কী রকম হয় বা আমরা কিভাবে কোনো ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্ট স্পিচে পরিণত করতে পারবো। তো আমরা মূলত আজকের ভিডিওতে অ্যাসার্টিভ সেন্টেন্সকে কীভাবে ইনডিরেক্ট স্পিচে পরিণত করতে পারবো এবং রিপোর্টিং স্পিচে কী ধরনের পরিবর্তন হবে সেগুলো দেখব। যদি রিপোর্টেড স্পিচের ভেতরের সেন্টেন্সটি অ্যাসার্টিভ হয় তাহলে ইনডিরেক্ট করার সময় আমাদের মনে রাখতে হবে যে আমরা চাইলে রিপোর্টিং স্পিচে কোনো ধরনের পরিবর্তন নাও করতে পারি। তবে সেড টু এর পরিবর্তে আমরা চাইলে টোল্ড ব্যবহার করতে পারি। তবে টোল্ডের পরে কাকে বলল যদি সেটি দেয়া থাকে তাহলে টু বসানো যাবে না। তবে কাকে বলল অর্থাৎ রিপোর্টিং অবজেক্ট ব্যতীত কখনোই আমরা সেডের পরিবর্তে টোল্ড বসাতে পারবো না। অর্থাৎ আমরা চাইলে সেড টুকে সেড টুই রেখে দিতে পারি, এতে কোনো প্রবলেম নেই। হি সেড টু মি, এটিকে আমরা হি সেড টু মি রেখে দিতে পারি ইনডিরেক্টে। তবে চাইলে আমরা হি টোল্ড মি লিখতে পারি। তবে যদি কাকে বলল সেটি দেয়া না থাকে তাহলে কখনোই সেডের পরিবর্তে টোল্ড ব্যবহার করা যাবে না। অর্থাৎ অবজেক্ট যদি না থাকে তাহলে শুধুমাত্র সেড ব্যবহার করা যাবে, টোল্ড ব্যবহার করা যাবে না, এটি খেয়াল রাখতে হবে। আমরা মনে রাখবো যে প্রত্যেকবার যখন আমরা রিপোর্টিং স্পিচের কাজ শেষ করে রিপোর্টেড স্পিচে ঢুকতে যাব তখন প্রত্যেকবারই রিপোর্টিং আর রিপোর্টেড স্পিচকে কানেক্ট করার জন্য আমাদেরকে মাঝখানে কিছু একটা বসাতে হবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে রিপোর্টিং স্পিচ এবং রিপোর্টেড স্পিচের মাঝখানে আমাদেরকে কনজাংশন হিসেবে দ্যাট বসাতে হবে। তো যখন আমরা এরপরে নিয়ম অনুযায়ী আমরা রিপোর্টেড স্পিচের ভেতরে ঢুকে যাব তখন তো পরিবর্তন আমরা আগেই পড়েছি যে পার্সন, টেন্স এবং সময় এবং দূরত্ববাচক শব্দগুলো পরিবর্তন করতে হবে। তো আমরা এবারে কিছু এক্সাম্পল দেখে নেই। প্রথম সেন্টেন্সটি, মাদার সেড টু নাবিল ইউ আর আ গুড বয়। তো খেয়াল করো এখানে রিপোর্টিং স্পিচ মাদার সেড টু নাবিল, আমরা কিন্তু চাইলে পরিবর্তন নাও করতে পারি, মাদার সেড টু নাবিল। এরপরে আমরা যখন রিপোর্টেড স্পিচে ঢুকতে গিয়েছি তখন কিন্তু আমরা দ্যাট বসিয়েছি, আর ভেতরে যখন আমরা ঢুকে গেছি তখন আমরা পার্সন আর টেন্স পরিবর্তন করেছি, যেটি আমরা আগে দেখেছি যে ইউ চেঞ্জ হয়ে এখানে যেহেতু ইউ মানে তুমি, মা নাবিলকে বলছে তুমি, তাহলে তুমি মানে হচ্ছে নাবিল। আমরা পড়েছিলাম যে রিপোর্টেড স্পিচে সবসময় আমাদেরকে প্রোনাউন ব্যবহার করতে হবে, তো নাবিলের বদলে আমরা হি বসিয়েছি। টেন্স চেঞ্জ করতে গিয়ে আমরা হচ্ছে এখানে আর ছিল, তাহলে আমরা পড়েছি এম ইজ আর থাকলে সেটি চেঞ্জ হয়ে ওয়াজ বা ওয়্যার হয়ে যাবে, তাহলে আমরা ওয়াজ করে দিয়েছি। এছাড়াও আমরা চাইলে হচ্ছে মাদার সেড টু নাবিল, এটিকে সেড টুকে আমরা টোল লিখতে পারি, মাদার টোল্ড নাবিল, এরপরে বাকি অংশটি ঠিক থাকবে। তাহলে কাকে বলল সেটি দেয়া থাকলে টোল লেখা যাবে, কাকে বলল সেটি দেয়া না থাকলে টোল লেখা যাবে না। তো এইভাবে আমরা অ্যাসার্টিভগুলোকে ইনডিরেক্ট স্পিচে পরিণত করতে পারি। শাম্মি সেড টু জিশান আই উইল রিটার্ন ইউ দ্য বুক টুমরো। শাম্মি সেড টু রাখতে পারি, আমরা টোল্ড করে দিতে পারি। এরপরে দেখো এখানে আমরা দ্যাট বসিয়েছি, যেই দ্যাটটি আমাদেরকে প্রত্যেকবার ইনডিরেক্ট করার সময় অবশ্যই বসাতে হবে। শাম্মি বলছে আমি মানে শাম্মি, তাহলে আমরা শি করে দিয়েছি। উইল চেঞ্জ করে আমরা উড করে দিয়েছি এবং আমরা পড়েছি যে কোথাও হেল্পিং ভার্ব চেঞ্জ করলে আমাদের মূল ভার্ব চেঞ্জ করতে হবে না, তাই উইলের পরেও যেহেতু ভার্ব 1 ছিল, উডের পরেও কিন্তু ভার্ব 1 আমরা রেখে দিয়েছি, মূল ভার্ব চেঞ্জ করিনি। এরপরে টুমোরো ছিল, টুমোরো থাকলে আমরা পড়লাম যে দ্য নেক্সট ডে করে দিতে হয়, সেটি আমরা করে দিয়েছি। এবারে নিচের বাক্যটি লক্ষ্য করো, নিচের বাক্যটিতে রিপোর্টিং অবজেক্ট অর্থাৎ কাকে বলল সেটি না থাকায় সেডের পরিবর্তে যদি আমরা টোল্ড লিখতাম তাহলে ভুল হয়ে যেত। দ্য ম্যান সেড আই ওয়ান্ট টু ওপেন আ ব্যাঙ্ক অ্যাকাউন্ট হিয়ার। এখানে কিন্তু সেডের পরে কাকে বলল সেটি কিন্তু বলা নেই, কাকে বলল সেটি বলা না থাকলে আমরা কখনোই টোল্ড লিখতে পারবো না। তাহলে এই বাক্যটি সলভ করতে গিয়ে আমরা যদি লিখতাম দ্য ম্যান টোল্ড দ্যাট তাহলে সেটি ভুল হয়ে যেত।
তাহলে এখানে অবশ্যই আমাদেরকে সেড দ্যাটই করতে হবে। দ্য ম্যান সেড দ্যাট হি ওয়ান্টেড টু ওপেন আ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, হিয়ার থেকে দেয়ার হয়ে গেল। তো আশা করি তোমরা অ্যাসার্টিভের ইনডিরেক্টগুলো বুঝতে পেরেছো। এবারে আমরা কিছু ব্যতিক্রম রুলস দেখব অ্যাসার্টিভ থেকে। যে রিপোর্টেড স্পিচের যে বাক্যটি সেটি যদি চিরন্তন সত্য কোনো বাক্য হয় তাহলে আসলে আমরা কিভাবে সলভ করব। একটি জিনিস আমরা রাইট ফর্ম ভার্বসে সবসময় পড়ি যে চিরন্তন সত্য বাক্য বা আরও এই ধরনের কিছু বাক্য, সেগুলো সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। যেহেতু এই বাক্যগুলোর কোনো পরিবর্তন নেই সেজন্য এরা প্রেজেন্ট ইনডিফিনিটই থেকে যায়। তো ডিরেক্ট ইনডিরেক্ট করার ক্ষেত্রে আমরা মনে রাখবো যদি রিপোর্টেড স্পিচের ভেতরে এই ধরনের কোনো বাক্য, যেগুলোকে আমি বলেছি চিরন্তন সত্য বাক্য, সায়েন্টিফিক কোনো ট্রুথ, ন্যাচারাল ট্রুথ, হ্যাবিচুয়াল ট্রুথ অর্থাৎ অভ্যাসগত সত্য, ফ্যাকচুয়াল ট্রুথ, তারপরে গাণিতিক কোনো সত্য হতে পারে, তারপরে সম্পর্ক হতে পারে। তো এই সমস্ত বাক্য আসলে আমাদের রিপোর্টেড স্পিচের যে টেন্সটি সেটি পরিবর্তন করা যাবে না। এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি দ্য টিচার সেড গড ইজ ওয়ান, আল্লাহ হচ্ছে একজন। তো এটি চিরন্তন সত্য বাক্য, এই জন্য আমরা এই সেন্টেন্সের টেন্সটি পরিবর্তন করতে পারবো না। আমরা কিন্তু ইজটিকে ওয়াজ করিনি, আমরা ইজকে ইজি রেখে দিয়েছি, তাহলে টেন্স পরিবর্তন করিনি। এরপরে একটি ন্যাচারাল ট্রুথ, ন্যান্সি সেড ইট ইজ হট ইন দ্য সামার, অর্থাৎ গ্রীষ্মকালে গরম থাকে, এটা একটি প্রাকৃতিক সত্য বিষয়। তো এই বাক্যটিও আমরা টেন্স পরিবর্তন করিনি, ইজকে কিন্তু আমরা ইজ রেখে দিয়েছি, তাহলে এই ধরনের বাক্য আসলে আমরা টেন্স পরিবর্তন করব না। এরপরে আমরা দেখব হচ্ছে যে রিপোর্টেড স্পিচের ভেতরে যদি মাস্ট যুক্ত সেন্টেন্স আসে তাহলে আসলে সেই বাক্যগুলোকে আমরা কিভাবে ইনডিরেক্ট স্পিচে পরিণত করতে পারি। তো মাস্ট যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে আসলে বিভিন্ন রাইটাররা বিভিন্নভাবে বলে থাকেন, তবে আমরা এখানে যে রুলটি আমি উল্লেখ করছি সেটি চৌধুরী অ্যান্ড হুসাইনের অ্যাডভান্সড লার্নার্স এই বই থেকে নেয়া। এই রুলের ক্ষেত্রে ভিন্ন মত রয়েছে, সেগুলো আমরা ধীরে ধীরে পরবর্তীতে দেখব। রিপোর্টেড স্পিচের ভেতরে যদি সাধারণ অর্থে মাস্ট যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্স আসে তাহলে ইনডিরেক্ট করার সময় সেগুলোকে আমরা হ্যাড টুতে পরিণত করে দিব। শিলা সেড আই মাস্ট গো টু স্কুল টুডে, তাহলে এখানে খেয়াল করো মাস্ট ছিল, মাস্টকে আমরা হ্যাড টু করে দিয়েছি। এভাবে আমরা মাস্ট থাকলে হ্যাড টুতে পরিণত করে ফেলব। এখন মাস্ট যুক্ত সেন্টেন্সটি দিয়ে যদি চিরকালীন বাধ্যবাধকতা বোঝায়, অর্থাৎ এমন কোনো সেন্টেন্স দেওয়া রয়েছে যে কাজটি করতে আমরা সবসময় বাধ্য, এই ধরনের সেন্টেন্স থাকলে আমরা মাস্টকে হ্যাড টু না করে মাস্টকে অপরিবর্তিত রাখবো, এমনটাই বলা হচ্ছে এই বইয়ে। বিশেষ করে নামাজ পড়া, পিতামাতাকে শ্রদ্ধা করা, টিচারদের কথা শোনা, এই ধরনের বাক্য যদি এসে থাকে তাহলে মাস্টকে আমরা মাস্টই রেখে দেব। যেমন ফাদার সেড টু দ্য বয় ইউ মাস্ট সে ইউর প্রেয়ার্স, অর্থাৎ তোমার অবশ্যই নামাজ পড়তে হবে। তো ফাদার টোল্ড দ্য বয়, এখানে আমরা দ্যাট নিয়েছি। হি, দেখো মাস্টকে কিন্তু এবারে আমরা হ্যাড টু করিনি, কারণ এটি চিরকালীন বাধ্যবাধকতা ছিল, নামাজ পড়তে আমরা সবাই বাধ্য, তাই মাস্টকে কিন্তু আমরা মাস্ট রেখে দিয়েছি। তাহলে আমরা বুঝলাম যে নর্মালি মাস্টকে আমরা হ্যাড টু করতে পারি, তবে যেই বাক্যগুলোকে চিরকালীন বাধ্যবাধকতা বোঝাবে, নামাজ পড়া বা বড়দেরকে শ্রদ্ধা করা এই টাইপের, সেই বাক্যগুলোতে আমরা মাস্টকে মাস্ট রেখে দেব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি যেই কথাটি শুরুতে বলেছি যে মাস্টের নিয়ম সম্পর্কে বিভিন্ন গ্রামারবিদগণ বিভিন্ন রকম মত ব্যক্ত করেন, সেটি উল্লেখ করেছি। তবে আরেকটি জিনিস মনে রাখবে, এখানে যেই জায়গায় অবশ্যই মাস্টকে মাস্ট রেখে দিতে হবে সেটি হচ্ছে অ্যাসাম্পশন বা অনুমান অর্থে, যেটা আমরা অনুমান করে বলে থাকি। নিচের বাক্য দেখলে তোমরা বিষয়টি স্পষ্ট হবে। হি সেড টু মি ইউ হ্যাভ রান আ লং ওয়ে, তিনি আমাকে বললেন তুমি তো অনেক দূর অনেক পথ দৌড়িয়ে এসেছো, ইউ মাস্ট বি টায়ার্ড, অর্থাৎ তিনি অনুমান করে বললেন যে তুমি অবশ্যই ক্লান্ত। তো এই বাক্যে আমাদের মাস্টকে কিন্তু হ্যাড টু করা যাবে না। হি টোল্ড মি দ্যাট আই হ্যাড রান আ লং ওয়ে অ্যান্ড আই মাস্ট বি টায়ার্ড, দেখো মাস্টকে কিন্তু আমরা মাস্ট রেখে দিয়েছি। তাহলে এই ধরনের কোনো অ্যাসাম্পশন থাকলে সেগুলোতে আমাদের মাস্টকে পরিবর্তন করা যাবে না। পরের সেন্টেন্সটিও তোমরা স্ক্রিনশট করে নিতে পারো এবং পরবর্তীতে দেখতে পারো। এখানে লক্ষ্য করো আমি আরও কিছু নিয়ম অ্যাড করে দিয়েছি মাস্টের ক্ষেত্রে। সেটি হচ্ছে মাস্ট দ্বারা অনেক সময় আমরা দেখি যে কোনো আদেশ বা উপদেশ বা নিষেধও বোঝানো হতে পারে, তখন সেগুলোকে আমরা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের মতো করে ইনডিরেক্ট করতে পারি। তো এই বিষয়টি আমার মনে হয় যে আমরা যখন ইনডিরেক্ট পড়বো ইম্পারেটিভের তখন পড়লে বিষয়টি ইজি হবে, তাই আমরা এখানে অ্যাসার্টিভের ক্ষেত্রে এটি স্কিপ করে যাচ্ছি। এবারে আসো উই দ্বারা যদি গোটা মানব জাতিকে বোঝানো হয়, অর্থাৎ রিপোর্টেড স্পিচের সাবজেক্ট হিসেবে যদি উই আসে এবং সেই উই দিয়ে যদি গোটা মানব জাতিকে বোঝানো হয়, অর্থাৎ
আমি নিজেও যেহেতু মানুষ, আমি নিজেও যদি এর ভেতরে ইনক্লুডেড হয়ে যাই, তাহলে সেই জায়গাগুলোতে কিন্তু উইকে পরিবর্তন করা যাবে না। প্রথমে একটি সেন্টেন্স দেখতে পাচ্ছি আমরা, দেয়ার ফাদার সেড উই আর মর্টাল। দেয়ার ফাদার সেড দ্যাট, উইটা নর্মালি যেহেতু তাদের বাবা বলেছিল যে আমরা মরণশীল, নর্মালি কিন্তু এটি দে হয়ে যাওয়ার কথা, কিন্তু দেয়ার ফাদার সেড দ্যাট আমরা উই রেখে দিয়েছি, কারণ আমরা মরণশীল বলতে এখানে পুরো মানব জাতিকে বোঝানো হচ্ছে, এবং আমি নিজেও যেহেতু মানুষ, তাহলে আমিও কিন্তু এর ভেতরে ইনক্লুডেড, অর্থাৎ আমি নিজেও মরণশীল। এই জন্য আমরা এখানে বলতে পারবো না দেয়ার ফাদার সেড দ্যাট দে ওয়ার মর্টাল, আমরা বলেছি দেয়ার ফাদার সেড দ্যাট উই আর মর্টাল, আমি নিজেও এখানে ইনক্লুডেড হয়ে গিয়েছি। আরকে আমরা পরিবর্তন করিনি, কারণ এই বাক্যটি চিরন্তন সত্য বাক্য যে মানুষ মরণশীল। তো আমরা একটু আগেই দেখেছি যে চিরন্তন সত্য বাক্য হলে তার টেন্স পরিবর্তন করতে হবে না, এই জন্য আরকে আমরা পরিবর্তন করিনি। তাহলে আমরা শিখলাম যে উই দ্বারা যদি গোটা মানব জাতিকে বোঝানো হয় এবং আমি নিজেও যদি এর ভেতরে ইনক্লুডেড হয়ে থাকি এই কথাটির ভেতরে, তাহলে যদিও স্পিকার আমি নই, তবুও এখানে উইটাকে উই রেখে দিতে হবে, পরিবর্তন করা যাবে না। আবার অনেক সময় উই দ্বারা নিজেকে বোঝাতে পারে, সেক্ষেত্রে উই কিন্তু অপরিবর্তিত থাকবে। যেমন মাই ফ্রেন্ডস সেড টু মি দিস ইয়ার উই আর গোয়িং টু কক্সবাজার। আমার বন্ধু আমাকে বলল যে এই বছর আমরা কক্সবাজারে যাব। আমরা বলাতে আমাকে যেহেতু বলছে, তাহলে আমি নিজেও কিন্তু এর ভেতরে ইনক্লুডেড, অর্থাৎ আমি নিজেও কিন্তু কক্সবাজারে যাব। সেজন্য মাই ফ্রেন্ডস টোল্ড মি দ্যাট ইয়ার, দেখো এখানে কিন্তু উইটা চেঞ্জ হয়ে উই থেকে গেছে, কারণ আমি নিজেও কিন্তু কক্সবাজারে যাব, এই জন্য উই পরিবর্তন হয়নি। এভাবে অনেক সময় নিজকে মিন করলে পার্সনগুলো কিন্তু পরিবর্তন নাও হতে পারে, সেটি আমরা মনে রাখবো। এবারে যে রুলটি আমরা দেখব সেটি হচ্ছে মডালসের অপরিবর্তিত রূপ। টেন্স পরিবর্তন করতে গিয়ে আমরা পড়েছিলাম যে মডালসগুলো কিভাবে পরিবর্তন হবে। ডিরেক্ট স্পিচের ভেতরে শুড, কুড, উড, মাইট, অট টু এগুলো যদি থাকে, তাহলে সেগুলো ইনডিরেক্ট করার সময় অপরিবর্তিত থাকবে। এখানে আরও কিছু স্পেশাল ফ্রেজ দেখো, ইউজ টু, হ্যাড বেটার, উড রাদার, এগুলো কিন্তু অপরিবর্তিত থাকবে, কারণ ইউজ টু হচ্ছে অনেকটা সেমি মডেলের মতো। ইউজড টু দেখে ইউজডকে পাস্ট মনে করে এটিকে পাস্ট পারফেক্ট করে দেওয়া যাবে না। ইউজ টু থাকলে সেই সেন্টেন্সগুলোতে ইউজ টু অপরিবর্তিত থাকবে। আমরা পড়েছি শ্যাল বা উইল থাকলে উড হয়ে যায়, কিন্তু উড থাকলে কখনো উইল হবে না, সেটি আমরা মনে রাখবো। ক্যান থাকলে কুড হয়ে যায়, কিন্তু কুড থাকলে কখনো ক্যান হবে না, অর্থাৎ কুড, মাইট এগুলো অপরিবর্তিত থাকবে। আমরা একটি এক্সাম্পল দেখি, হি সেড আই মাইট অ্যাকসেপ্ট ইট, তাহলে এখানে কিন্তু ডিরেক্টেই মাইট রয়েছে, তাহলে আমরা কি করলাম, ইনডিরেক্টে হি সেড দ্যাট, হি মাইটটাকে আমরা মাইট রেখে দিয়েছি। তাহলে এইভাবে পরের সেন্টেন্সটি হ্যাড বেটারকে কিন্তু আমরা হ্যাড বেটার রেখে দিয়েছি, আমরা কিন্তু চেঞ্জ করিনি, দ্যাট আই হ্যাড বেটার গো হোম। ওকে, এবারে আমরা চলে এসেছি হ্যাড বেটার বা শুড যুক্ত সেন্টেন্স যদি পরীক্ষায় আসে রিপোর্টেড স্পিচের ভেতরে, তাহলে এই বাক্যগুলোকে আমরা ইম্পারেটিভ ধরেও সলভ করতে পারি। যেহেতু হ্যাড বেটার দিয়ে আমরা নর্মালি জানি যে কাউকে কোনো পরামর্শ দেওয়া হয়, বা শুড দিয়েও কিন্তু সাধারণত কাউকে কোনো পরামর্শ দেওয়া হয়ে থাকে। তো এই শুড বা হ্যাড বেটার যুক্ত বাক্যগুলোকে আমরা পরামর্শ ধরে নিয়ে ইম্পারেটিভের নিয়ম অনুযায়ী করতে পারি। তো এটিও আমার মনে হয় যে আমরা যখন ইম্পারেটিভ পড়ব তখন এই জিনিসটি দেখলে আমাদের জন্য সুবিধা হবে, তাই আমরা এখানে এই আলোচনাটি স্কিপ করে যাচ্ছি। এবারে একটি বিশেষ রুল যেটি হয়তো আমরা অনেকেই ইনডিরেক্ট স্পিচ করার সময় লক্ষ্য করি না, সেটি হচ্ছে যে রিপোর্টেড স্পিচে যদি একাধিক ক্লোজ পাস্ট টেন্সে থাকে, তাহলে আমরা মনে রাখবো সেই ক্লোজগুলোর টেন্স কিন্তু পরিবর্তন করা যাবে না। যেমন আমরা একটি এক্সাম্পল দেখতে পাচ্ছি, নাফিজা সেড আই ওয়েন্ট দেয়ার, মেট হিম অ্যান্ড টোল্ড হিম দ্য ম্যাটার, অর্থাৎ নাফিজা বলল আমি সেখানে গিয়েছিলাম, তার সাথে দেখা করলাম এবং তাকে ঘটনাটি বললাম। তাহলে এখানে তিনটি ক্লোজ ছিল এবং তিনটি ক্লোজই কিন্তু পাস্ট ইনডিফিনিট ছিল। নর্মালি আমরা কিন্তু এটিকে চেঞ্জ করে পাস্ট পারফেক্ট করে দেওয়ার কথা, কিন্তু আমরা সেটি করব না। তাহলে আমরা রুলটি শিখলাম, পাশাপাশি যদি কয়েকটি ক্লোজ পাস্ট ইনডিফিনিট হয় তাহলে সেগুলোকে পাস্ট পারফেক্ট করতে হবে না, আমরা সেভাবেই পাস্ট ইনডিফিনিট রেখে দেব। নাফিজা সেড দ্যাট শি ওয়েন্ট দেয়ার, মেট হিম অ্যান্ড টোল্ড হিম দ্য ম্যাটার, এভাবে আমরা করলাম। বাকি বাক্যটিও তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। তো ভিউয়ার্স, এই ছিল আজকে অ্যাসার্টিভ সেন্টেন্সের ইনডিরেক্টের উপরে আলোচনা। এছাড়াও কিছু ব্যতিক্রম রুলস যেগুলো আমরা সব ধরনের সেন্টেন্স যখন আলোচনা করা হয়ে যাবে
তখন সেই রুলসগুলো নিয়ে আমরা ডিসকাস করব এবং সবশেষে আমরা অবশ্যই প্যাসেজ ন্যারেশন সলভ করতে গিয়ে কোন ট্রিকগুলো অ্যাপ্লাই করতে হয় সেটি আমরা শিখব। তো এবারে আমি তোমাদের জন্য একটি এক্সারসাইজ দিয়ে দিচ্ছি, তো আশা করি তোমরা সেই এক্সারসাইজগুলো সলভ করে আমার কমেন্ট বক্সে জানাবে এবং কোথাও কোনো সমস্যা ফেস করে থাকলে সেটিও তোমরা কমেন্ট বক্সে জানাবে। আমি এক্সারসাইজগুলো এখানে স্ক্রিনে পজ করে রাখছি, তোমরা স্ক্রিনশট করে নিও। ওকে, আমি 20টি সেন্টেন্স এখানে তোমরা দেখতে পাচ্ছ যেগুলো অ্যাসার্টিভ সেন্টেন্সের ওপরে। তোমরা এই সেন্টেন্সগুলোকে সলভ করবে এবং এখন তোমরা এটিকে স্ক্রিনশট করে নিতে পারো। সেন্টেন্সগুলো সলভ করার সময় অবশ্যই প্রশ্ন তুলে উত্তর লিখবে, তাহলে আমি সলভ করে দিতে পারবো। এবারে 21 নাম্বার থেকে 43 নাম্বার পর্যন্ত আরও কিছু এক্সাম্পল তোমরা দেখতে পাচ্ছ এক্সারসাইজ, এগুলো তোমরা স্ক্রিনশট করে নাও। এছাড়াও তোমরা তোমাদের বই থেকে যে অধ্যায় ন্যারেশন রয়েছে সেখান থেকেও তোমরা এক্সারসাইজ পেয়ে যাবে, সেই বাক্যগুলো তোমরা প্র্যাকটিস করে পাঠিয়ে দিতে পারো। ওকে, এবারে 50 পর্যন্ত তোমরা স্ক্রিনশট করে নাও। অনেক সেন্টেন্স প্রবলেম ফেস করতে পারো, কারণ অনেক রুল আমি বলেছি, ব্যতিক্রম যে রুলগুলো সেগুলো আমরা শেষের দিকে পড়ব, তো তখন সেগুলো বুঝতে পারবে। তো এতক্ষণে হয়তো তোমরা স্ক্রিনশট করে নিয়েছো। ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি দেখার জন্য। এরপরে পরবর্তী পার্টে আমরা অন্য কোনো এক ধরনের সেন্টেন্সের ইনডিরেক্ট নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, ধন্যবাদ।